এই সংক্ষিপ্ত সারটি দি আর্ট অফ ওয়ার বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি জীবনের যুদ্ধগুলো অস্ত্র না তুলেই কিভাবে জিততে হয়, ভয়ের পরিবর্তে বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে বিপদ মোকাবিলা করতে হয় এবং কিভাবে কৌশল বা স্ট্র্যাটেজি পাশবিক শক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এমন একজন মানুষের কথা কল্পনা করুন যাকে সবাই খুব সাধারণ মনে করত, যে সমস্ত ঝামেলা থেকে দূরে থাকত, কিন্তু একদিন সেই ব্যক্তি এমন এক কৌশলে জয়ী হল যে তার সামনের সবাই জমে গেল। কেউ একজন তাকে জিজ্ঞেস করল, তুমি এসব কোথা থেকে শিখলে? সে সহজভাবে একটি বইয়ের নাম বলল, দি আর্ট অফ ওয়ার। এই বইটি মারামারি সম্পর্কে নয়, বরং বুদ্ধিমত্তা সম্পর্কে। এই বইটি জেতার বিষয় নয়, বরং বুদ্ধিমত্তার সাথে লড়াই চালিয়ে যাওয়ার বিষয়। এবং আজ আমরা ঠিক সেটাই শিখতে এসেছি, কিভাবে অস্ত্র না তুলেই জীবনের প্রতিটি যুদ্ধে জেতা যায়, কিভাবে এই উপায়ে সমস্ত বিপদের মুখোমুখি হওয়া যায়, ভয় পেয়ে নয়, বরং নিজের মাথা খাটিয়ে। প্রতিটি অধ্যায় যুদ্ধের আগে একজন সৈনিককে দেওয়া গোপন নির্দেশাবলীর মতো। চলুন প্রথম অধ্যায় দিয়ে শুরু করা যাক। অধ্যায় 1, জেতার আগে প্রস্তুতি। একবার এক রাজা, ধরুন তার নাম হাসান, তার মন্ত্রী শাহবাজকে জিজ্ঞেস করলেন, আমরা যদি যুদ্ধে হেরে যাই তবে কি হবে? মন্ত্রী হেসে উত্তর দিলেন, তাহলে ধরে নিন লড়াইয়ের আগেই আপনি হেরে গেছেন। জয় বা পরাজয় যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হয় না, এটি যুদ্ধক্ষেত্রে পা রাখার আগে তৈরি করা কৌশলেই নির্ধারিত হয়। পারভেজ এই বইয়ে প্রথমেই এই বিষয়ে কথা বলেছেন। যুদ্ধ তা নয় যা তলোয়ার বা অস্ত্র দিয়ে লড়া হয়, আসল যুদ্ধ হল তা যা কৌশলের মাধ্যমে জয় করা হয়। এখন এক মুহূর্তের জন্য ভাবুন, আমাদের জীবনে আমরা কতবার কোনো কিছু না ভেবেই সিদ্ধান্ত নিই। ছোটখাটো ঝগড়া, অফিসের রাজনীতি, প্রতিযোগিতামূলক পরিস্থিতি, প্রতিবারই আমরা সরাসরি পদক্ষেপ নিই, কিন্তু কৌশলের কথা ভুলে যাই এবং কোনো ধরনের পরিকল্পনা না করেই আমরা সরাসরি কাজ শুরু করে দিই। এভাবে হয়তো আপনার কাজ কারো নজরে আসবে না, কিন্তু আপনি যদি আগে থেকেই ভাবেন যে কোন মুহূর্তে কোন কাজটি ফলাফল দেবে, কোন ব্যক্তিকে কি দেখানো দরকার, তাহলে অতিরিক্ত পরিশ্রম ছাড়াই আপনার দৃশ্যমানতা এবং প্রভাব মানুষের চোখে পড়বে। এটাই আগে থেকে চিন্তা করার শক্তি। যে নিজেকে এবং শত্রুকে ভালো করে চেনেছে সে শত যুদ্ধেও হারবে না। এখানে শত্রু কোনো ব্যক্তি নয়, বরং সেই চ্যালেঞ্জগুলো যা আপনাকে পিছিয়ে দিচ্ছে। দীর্ঘসূত্র, তুলনা, মনোযোগহীনতা বা আত্মবিশ্বাসের অভাব। এখন কল্পনা করুন, আপনি যদি প্রতিদিন মাত্র 5 মিনিট কৌশলের জন্য ব্যয় করেন, আজ কি করতে হবে, কেন করতে হবে এবং কিভাবে করতে হবে, তাহলে কি আপনার উৎপাদনশীলতা, স্পষ্টতা এবং আত্মবিশ্বাস বাড়বে না? এই কারণেই এই প্রথম অধ্যায়টি আমাদের শেখায় যে জয়ের অর্ধেকটাই নির্ভর করে প্রস্তুতির ওপর। পরের অধ্যায়ে আমরা শিখব যে লড়াই জেতার জন্য যেখানে লড়াই না করাটাই হল জ্ঞান। অধ্যায় 2, অধিকাংশ সময় জেতার চেয়ে যুদ্ধ না করাটা বেশি গুরুত্বপূর্ণ। পারভেজ বলেন, যে যুদ্ধগুলো এড়ানো যায় তার প্রতিটি এক একটি বিজয়। এখন এই কথাটি শুনতে একটু অদ্ভুত লাগতে পারে। মনে হতে পারে আমি যদি জিততে চাই তবে আমি কিভাবে লড়াই ছেড়ে দেব। চলুন এটি একটি বাস্তব ঘটনা থেকে বুঝে নেওয়া যাক। 2001 সালে একটা বড় আইটি কোম্পানি মার্কেটিংয়ের মাধ্যমে অনেক ক্লায়েন্ট জিতেছিল, কিন্তু তাদের টিম কাজের চাপ সামলাতে পারছিল না। প্রতিটি চুক্তি বজায় রাখতে তাদের হিমশিম খেতে হচ্ছিল। প্রতিটি কাস্টমার গুরুত্বপূর্ণ, এটা ভেবে তারা সমস্যায় পড়েছিল। কিন্তু 6 মাস পরে সেই ক্লায়েন্টরাই অসন্তোষ এবং ডিল বাতিলের কারণ হয়ে দাঁড়ালো। ম্যানেজমেন্ট বুঝতে পারল যে সব জায়গায় লড়াই করা জরুরি নয়। কখনো কখনো থেমে যাওয়া দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বড় কৌশল হতে পারে। এখন নিজেকে একবার প্রশ্ন করুন, আপনার জীবনে কি এমন কোনো পরিস্থিতি আছে যেখানে আপনি শুধু হ্যাঁ বলছেন কারণ আপনাকে কারোর মন রাখতে হবে বা আপনি জানেন না কিভাবে না বলতে হয়? উদাহরণস্বরূপ, যদি কোনো বন্ধু প্রতি সপ্তাহে দেখা করার পরিকল্পনা করে যেখানে আপনার নিজের লক্ষ্যের ওপর কাজ করা দরকার এবং আপনি প্রতিবার হ্যাঁ বলেন, তাহলে কি সেই সময়গুলো আপনাকে সফল করছে? এটা ব্যাখ্যা করে যে বুদ্ধিমান যোদ্ধারা তারাই যারা প্রতিটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তারা বেছে নেয় কোন লড়াইটি লড়তে হবে এবং কখন। এখন আপনি কল্পনা করুন, আপনি যদি আপনার পূর্ণ শক্তি সেই পরিস্থিতির পেছনে ব্যয় করেন যা সত্যিই আপনার উন্নতির জন্য অপরিহার্য, তাহলে আপনার ফলাফল কতটা তীক্ষ্ণ এবং প্রভাবশালী হবে। পরের অধ্যায়ে আমরা কথা বলবো কিভাবে আপনার শত্রুকে পরাজিত না করেই যুদ্ধে জেতা যায়। অধ্যায় 3, প্রতিপক্ষকে পরাজিত না করে জেতাই আসল বিজয়। পারভেজের সবচেয়ে কিংবদন্তি উক্তিটি হল, সর্বোৎকৃষ্ট যোদ্ধা সেই
যে তলোয়ার চালাননি শত্রুকে পরাজিত করেছেন। এটি শুনে একটি গল্পের কথা মনে পড়ে। যখন একজন জাপানি নেতা, ধরেন তার নাম আবু সালে, তার বিরোধী রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে চেয়েছিলেন, তিনি আক্রমণ করেননি। তিনি তাদের অর্থনীতি আটকে দিয়েছিলেন, তিনি সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন, এবং 6 মাস পরে সেই রাষ্ট্র নিজে থেকেই আত্মসমর্পণ করেছিল। শূন্য ইনভেস্টমেন্ট, 100% সাকসেস। এখন আপনি কল্পনা করুন, আপনি যদি প্রতিটি তর্কে, প্রতিটি দ্বন্দ্বে লড়াই করতে নেমে যান, তাহলে শক্তি কিভাবে বাঁচবে? উদাহরণস্বরূপ, ধরুন আপনার কর্মক্ষেত্রে কেউ জেনে শুনে আপনাকে বিরক্ত করছে। আপনি যদি প্রতিবার প্রতিক্রিয়া দেখান, তাহলে আপনি তার ফাঁদে বাদ দেবেন। কিন্তু আপনি যদি উপেক্ষা করেন, আপনার পারফরমেন্সের স্তর বজায় রাখেন, তাহলে সে নিজে থেকেই বিরক্ত হয়ে যাবে। পারভেজ এই পদ্ধতিটি শেখান। সহজ পদ্ধতি হল প্রতিপক্ষকে তাদের নিজেদের কারণেই হারতে দেওয়া। একবার ভেবে দেখুন, প্রতিবার কি অন্য ব্যক্তির ইচ্ছা অনুযায়ী লড়াই করা জরুরি, নাকি কৌশল থেকে এতটাই স্পষ্টতা নিয়ে আসবেন যে মানুষ নিজে থেকেই আপনার পথ থেকে সরে যাবে? পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে নিজেকে এতটাই অপরিমেয় করে তোলা যায় যাতে প্রতিপক্ষ বুঝতেই পারবে না আপনি কি ভাবছেন। 4. আপনার পরিকল্পনা গোপন রাখুন। পারভেজ বলেন, কিছু দেখান, অন্য কিছু ভাবুন, তবেই আসল কৌশল তৈরি হয়। এটি শুনে একটি পুরনো রাজনৈতিক গল্পের কথা মনে পড়ে, যখন একটি দেশ জাতিসংঘকে স্পষ্টভাবে বলেছিল, আমরা শান্তি চাই, কিন্তু সেই মুহূর্তে তারা সীমান্তে সমস্ত সৈন্যদের সতর্ক রেখেছিল। ফলাফল, কোনো আক্রমণ ছাড়াই শত্রুদেশ পিছু হটল। অনিশ্চয়তা শক্তিশালী। এখন বাস্তব জীবনে চিন্তা করুন। দেখুন, হয়তো আপনি একটি নতুন প্রজেক্ট শুরু করছেন, কিন্তু আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন, আমি এটা করতে চাই। এরপরে কি হয়? মানুষ আপনাকে নিয়ে বিতর্ক করে, অথবা এটি হওয়ার আগেই আপনার পরিকল্পনা নষ্ট হয়ে যায়। পারভেজ এখানে পরামর্শ দিচ্ছেন, আপনার দিক পরিবর্তন করবেন না, তবে সবার সামনে এমনভাবে উপস্থিত হন যাতে কেউ আপনার দিক বুঝতে না পারে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি চাকরি পরিবর্তন করতে চান। আপনি যদি এখন থেকেই সবাইকে বলে দেন, তাহলে হয়তো অফিসের রাজনীতি শুরু হবে বা আপনি নিরুৎসাহিত হবেন। কিন্তু আপনি যদি চুপচাপ দক্ষতা শিখেন, নেটওয়ার্ক রাখার চেষ্টা করেন এবং হঠাৎ অফার লেটার দেখান, সেই অবস্থায় খেলাটি আপনার নিয়ন্ত্রণে থাকবে। এখন কল্পনা করুন, আপনি যদি আপনার আসল পরিকল্পনা গোপন রাখেন, তবে আপনার জীবন কতটা নিয়ন্ত্রণে থাকবে। পরবর্তীতে আমরা জানব কিভাবে ধীরে ধীরে আপনার সক্ষমতা সংগ্রহ করবেন এবং শেষ মুহূর্তে বড় প্রভাব আনবেন। অধ্যায় 5। আপনার পুরো শক্তি একবারে দেখাবেন না। আসল শক্তি দেখান যখন সবাই মনে করে আপনি কিছুই করতে পারবেন না এবং হঠাৎ সবার চেয়ে এগিয়ে যান। চলুন একটি বাস্তব গল্পের মাধ্যমে বুঝি। মুসার অধিনায়কত্ব। শুরুতে মানুষ তাকে অবমূল্যায়ন করত, কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসত, তার কাছে সব সময় 3টি পরিকল্পনা থাকত। এটি হল নীরবে শক্তি বৃদ্ধি করা। এখন কল্পনা করুন, আপনি যদি কোনো দক্ষতার ওপর ক্রমাগত অনুশীলন করেন, সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের লোক দেখানো কাজ না করেন, তাহলে একদিন যখন আপনি ফলাফল দেখাবেন, মানুষ অবাক হয়ে যাবে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি কাউকে না জানিয়েই শান্তভাবে কোডিং শিখছেন এবং একদিন আপনি আপনার নিজস্ব অ্যাপ লঞ্চ করলেন। প্রতিক্রিয়া কি হবে? তুমি এসব কবে থেকে করছিলে? পারভেজ বলেন, বাঘের মতো হওয়ার চেষ্টা করুন, শান্ত থাকুন, সঠিক সময় শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ুন। এখন ভেবে দেখুন, আপনি যদি প্রতিদিন নীরবে আপনার দক্ষতার পেছনে শক্তি ব্যয় করেন, 1 বছর পর আপনার প্রকাশ কতটা প্রভাব ফেলবে। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে শত্রুকে ভাঙার জন্য শক্তি নয়, কৌশল ব্যবহার করতে হয়। অধ্যায় 6। শক্তি দিয়ে নয়, ফোকাস দিয়ে জিতুন। পারভেজ বলেন, কখনো সামনে থেকে প্রথমে আক্রমণ করবেন না। শত্রুর প্রতিরক্ষা বোঝার চেষ্টা করুন এবং সেখান থেকে প্রবেশ করুন যেখানে সে দুর্বল। এখন এটি শুনে একটি বাস্তব যুদ্ধক্ষেত্রের কথা মনে পড়ে। ট্রয়ের যুদ্ধ, যেখানে পুরো 10 বছর ধরে গ্রিক সেনাবাহিনী ফ্রন্ট লাইনে কিছুই করতে পারেনি, কিন্তু একদিন তারা একটি কাঠের ঘোড়া ভেতরে পাঠালো, যার মধ্যে সেনাবাহিনী লুকিয়ে প্রবেশ করল এবং বিজয় অর্জন করল। শিক্ষা, কৌশল ব্যবহার করুন, শক্তি নয়। এখন কল্পনা করুন, আপনিও কি বারবার শক্তি ব্যবহার করে কিছু অর্জন করতে চাইছেন? বেশি পরিশ্রম, বেশি সময়, বেশি চাপ, কিন্তু ফলাফল সম্পূর্ণ গড়পড়তা। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার পিতামাতাকে কেরিয়ার সম্পর্কে বারবার বোঝান, কিন্তু প্রতিবারই বিতর্ক বাধে, কেমন হবে? যদি আপনি তাদের মানসিকতা বোঝেন, তারপর ধৈর্য ধরেন এবং তাদের উদাহরণ ও তথ্যের ওপর বিশ্বাস রাখেন, হতে পারে তারা ধীরে ধীরে একই বিষয় মেনে নেবে। পারভেজ বলেন, জোরে আঘাত করবেন না, বুদ্ধি দিয়ে আঘাত করুন। এখন কল্পনা করুন, আপনি যদি আপনার সমস্ত সমস্যাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেন
এবং তাদের দুর্বলতাগুলো বোঝার চেষ্টা করেন, তবে লড়াই না করেই আপনি কত সহজে ফলাফল পেতে পারেন। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে আপনি শত্রুকে পরাজিত না করেই জিততে পারেন। অধ্যায় 7, লড়াই শুরু করার আগে বিজয় নিশ্চিত করতে হবে। পারভেজ বলেন, যে প্রথম বিজয় নিশ্চিত করে এবং তারপর লড়াই করতে নামে সেই বিজয়ী। এখন এই বিষয়টি একটি বাস্তব ঘটনার মাধ্যমে বুঝুন। 1971 সালে জেনারেল হাসান যুদ্ধের আগে অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান, তাদের সক্ষমতা, এই সমস্ত বিষয় অনেক দিন ধরে বিশ্লেষণ করেছিলেন। এরপর যখন তিনি যুদ্ধে নামলেন, কয়েকদিনের মধ্যেই পাকিস্তান আত্মসমর্পণ করল। মানে, যুদ্ধক্ষেত্রের বিজয়ী যুদ্ধক্ষেত্রে নয়, কৌশলে প্রস্তুত হয়। এখন আপনার জীবনে চিন্তা করুন, আপনি কি প্রথমে পরিকল্পনা তৈরি করেন, নাকি কাজ শুরু করেন, নাকি কোনো কৌশল ছাড়াই শূন্যে দৌড়াতে থাকেন? উদাহরণস্বরূপ, আপনি যদি একটি ব্যবসা শুরু করতে চান, আপনি কি বাজার গবেষণা ছাড়াই সরাসরি শুরু করবেন? পারভেজ বলেন, যুদ্ধের আগে যত বেশি স্বচ্ছতা থাকবে, আপনার ক্ষতি তত কম হবে। এখন ভেবে দেখুন, আপনি যদি আপনার প্রতিটি পদক্ষেপের আগে 3টি বিষয় পরিষ্কার করেন, তাহলে কি হবে? 1, আমার উদ্দেশ্য কি? 2, আমি কিভাবে কাজটি অর্জন করব? 3, এবং আমার দুর্বলতা কোথায়? এইভাবে আপনার বিজয় প্রায় নিশ্চিত হয়ে যাবে। পরের অধ্যায়ে আমরা জানব কিভাবে যুদ্ধ না করে নিজের বাহিনীকে আত্মবিশ্বাসী এবং শত্রুপক্ষকে বিভ্রান্ত রাখা যায়। অধ্যায় 8, আপনার বাহিনীর বর্তমান অবস্থানের উপর ভিত্তি করে কৌশল নির্ধারণ করুন। পারভেজ বলেন, শত্রুপক্ষের শক্তি দেখে নয়, আপনার সৈন্যদের অবস্থা দেখে কৌশল তৈরি করুন। চলুন একটি বাস্তব উদাহরণ দেখি। পারভেজ দ্য গ্রেট একবার তার ক্লান্ত সৈন্যদের জন্য যুদ্ধ স্থগিত করেছিলেন। সেখানে তার উপদেষ্টারা তাকে বলছিলেন যে এটিই আক্রমণের মুহূর্ত। পারভেজ বলেছিলেন, বিজয় প্রস্তুতির মাধ্যমে আসে, কৌশলের মাধ্যমে নয়। যখন সেনাবাহিনী পুরোপুরি সুস্থ হয়ে উঠল, তখন তিনি আক্রমণ করলেন এবং খুব বেশি ক্ষতি ছাড়াই জয়ী হলেন। এখন কল্পনা করুন, আপনি কি কখনো ক্লান্ত, শান্ত এবং বিভ্রান্ত অবস্থায় থাকেন এবং সেই পরিস্থিতিতে কোনো বড় সিদ্ধান্ত নেন? উদাহরণস্বরূপ, আপনি সম্পূর্ণ বিপর্যস্ত। সেই পরিস্থিতিতে আপনি যদি চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তবে কি তা সঠিক হবে? পারভেজ বলেন, প্রথমে আপনার অবস্থা শক্তিশালী করুন, তারপর মাঠে নামুন। এখন কল্পনা করুন, আপনার ভেতরের সেনাবাহিনী, অর্থাৎ আপনার মন, আপনার আবেগ, আপনার স্বাস্থ্য কি প্রস্তুত? পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে লড়াই জেতার আগে নিজেকে ভেতর থেকে শান্ত করা জরুরি। অধ্যায় 9, শান্ত মন, গতির সাথে বিজয়। পারভেজ বলেন, যখন আপনার মন শান্ত থাকে, তখন আপনি শত্রুপক্ষের প্রতিটি চাল ধরতে পারেন। হাসান একজন যোদ্ধা, লড়াইয়ের আগে ধ্যান করতেন। লোকেরা হাসত, লড়াইয়ের আগে সে চোখ বন্ধ করে কেন? কিন্তু সেই বিষয়টি তাকে বজ্রগতিতে আক্রমণ করার শক্তি দিয়েছিল। এখন আপনি ভেবে দেখুন, যখন আপনি টেনশনে থাকেন, তখন আপনার সমস্ত সিদ্ধান্ত কতটা বাজে হয়ে যায়, হয়তো তাড়াহুড়োতে বা সম্পূর্ণ বিভ্রান্তিতে। উদাহরণস্বরূপ, আপনি যদি ঝগড়ার পরে কাউকে ইমেইল লেখেন, তবে সম্ভবত সেখানে এমন শব্দ ব্যবহার করা হবে যা আপনাকে পরে অনুতপ্ত করবে। পারভেজ বলেন, একটি শান্ত মস্তিষ্কই আসল অস্ত্র। এখন আপনি ভেবে দেখুন, প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে আপনি যদি মাত্র 10 মিনিট শান্ত হয়ে বসেন, তবে আপনার বিচার কতটা স্পষ্ট হবে। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে অন্যের আবেগ নিয়ে খেলে লড়াই জেতা সম্ভব। অধ্যায় 10, শত্রুপক্ষের আবেগ নিয়ে খেলুন। পারভেজ বলেন, আপনি যদি এই শত্রুপক্ষকে রাগান্বিত করতে পারেন, তবে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। 2001 সালের ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। তখন শাহবাজ ক্রমাগত স্লেজিং করছিলেন এবং তিনি আবু সালেহকে বিরক্ত করছিলেন। তখন আবু সালেহ রাগের মাথায় শট খেলতে শুরু করলেন এবং দ্রুত আউট হয়ে গেলেন। খেলাটি ব্যাট দিয়ে নয়, মনস্তত্ত্বের উপর জেতা হয়েছিল। এখন কল্পনা করুন, আপনার জীবনে কি এমন মানুষ আছে যারা আপনার চিন্তাভাবনা নিয়ে খেলে? আপনি কি প্রতিবার ফাঁদে পা দেন? উদাহরণস্বরূপ, কেউ যদি আপনাকে বারবার খোঁচা দেয় এবং আপনি প্রতিবার প্রতিক্রিয়া দেন, তবে জয় তার, সে কিছু বলুক বা না বলুক। পারভেজ বলেন, প্রতিপক্ষকে বিরক্ত করুন, কিন্তু নিজে সর্বদা শান্ত থাকুন। এখন কল্পনা করুন, আপনি যদি অন্যদের কাজ নিয়ন্ত্রণ করতে শেখেন, তাদের ধরন বোঝেন, তবে আপনার বিজয় নিশ্চিত হয়ে যাবে। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে অবস্থান এবং সময়ের মাধ্যমে শক্তি ব্যয় না করে জেতা সম্ভব। অধ্যায় 11, সময় এবং স্থান জেতার পথ তৈরি করে। পারভেজ বলেন, সেই যোদ্ধা সর্বদা জয়ী হয় যে যুদ্ধক্ষেত্রটি নিজে বেছে নেয়। একটি বাস্তব উদাহরণ, কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে পাণ্ডবরা তাদের চাল, কৌশল এবং অবস্থানকে কাজে লাগিয়েছিল। প্রতিটি আক্রমণ, প্রতিটি প্রতিরক্ষা, সব জায়গায় সঠিকভাবে অপটিমাইজ করা হয়েছিল। ফলাফল, কম সৈন্য নিয়েও সর্বোচ্চ প্রভাব তৈরি করা সম্ভব হয়েছিল। এখন কল্পনা করুন, আপনার যুদ্ধক্ষেত্র কোনটি? অফিসের রাজনীতি, কেরিয়ারের সিদ্ধান্ত, সম্পর্ক, নাকি আপনি সেখানে লড়াই করছেন যেখানে মানুষ আছে? আপনার সুবিধা কোথায়? উদাহরণস্বরূপ, আপনি যদি অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট ধরনের মানুষ হন,
তবে প্রতিটি মিটিংয়ে মাইক ধরা কি জরুরি, নাকি আপনি প্রেজেন্টেশনের মাধ্যমেও আপনার শক্তি দেখাতে পারেন? পারভেজ বলেন, আপনার শক্তি বা সক্ষমতা চিনুন, সেখানে খেলুন যেখানে আপনার প্রভাব সবচেয়ে বেশি। এখন ভেবে দেখুন, আপনি যদি প্রতিবার সঠিক সময় এবং সঠিক স্থান নির্বাচন করতে পারেন, তবে আপনি আপনার বিজয় হারাবেন না। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে সম্পদ সঠিকভাবে ব্যবহার করে ছোট শক্তি দিয়েও বড় বিজয় অর্জন করা যায়। অধ্যায় 12, নিজস্ব সম্পদ সম্পর্কে জ্ঞান থাকাই আসল দক্ষতা। পারভেজ বলেন যে আপনি যদি ঝুঁকি আয়ত্ত করতে শিখতে পারেন, তবে সীমিত শক্তি ব্যবহার করেও অসীম বিজয় অর্জন করা যেতে পারে। এখন আমি একটি বাস্তব গল্প বলি। ভিয়েতনাম যুদ্ধ, যেখানে আমেরিকান সেনাবাহিনী ভারী প্রশিক্ষিত সৈন্য, ট্যাঙ্ক এবং উন্নত সরঞ্জাম নিয়ে যুদ্ধে নামে, এবং ভিয়েতনামী যোদ্ধারা স্থানীয় ভৌগোলিক অবস্থান, জঙ্গল এবং তাদের কৌশল দিয়ে পরাশক্তিকে সমস্যায় ফেলে। ফলে আমেরিকা হেরে যায়। এখানে শিক্ষা হল, বেশি সম্পদ বিজয় আনতে পারে না, বেশি বোঝাপড়া তা আনতে পারে। এখন কল্পনা করুন, আপনার কাছে কত সময় আছে, কত টাকা আছে, কত শক্তি আছে। আপনি কি বুদ্ধি খাটিয়ে সেগুলো খরচ করেন? উদাহরণস্বরূপ, আপনার কাছে যদি কিছু শেখার জন্য মাত্র 2 ঘন্টা থাকে, তবে এলোমেলোভাবে স্ক্রল করার পরিবর্তে একটি শক্ত লার্নিং প্ল্যান ব্যবহার করে সেই 2 ঘন্টা ম্যানেজ করুন। পারভেজ বলেন, যে কম সম্পদে বেশি অর্জন করতে পারে সে যুদ্ধে জয়ী হয় এবং সম্মানও পায়। এখন কল্পনা করুন, আপনি যদি আজ থেকে আপনার সমস্ত সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তা সময় হোক বা অন্য যা কিছুই হোক, তবে আপনার উন্নতি কত দ্রুত হবে। পরের অধ্যায়ে আমরা পুরো যুদ্ধের আসল শিল্পকে একত্রে যুক্ত করব। অধ্যায় 13, জেতা মানে প্রতিবার লড়াই করা নয়, প্রতিবার লড়াই না করা। পারভেজ বলেন যে প্রতিটি লড়াই থেকে পালিয়ে যায় সে সবচেয়ে বেশি যুদ্ধে জয়ী হয়। এখন একটি শক্তিশালী উদাহরণের মাধ্যমে এটি বুঝুন। যখন পারভেজ মুসাকে সিংহাসনে বসার জন্য প্রশিক্ষণ দিচ্ছিলেন, তিনি সরাসরি অনেক লড়াই এড়িয়ে যেতেন, কখনো মিত্রতার মাধ্যমে, কখনো কূটনীতির মাধ্যমে, কখনো চতুরতার মাধ্যমে। সরাসরি যুদ্ধ সর্বদা শ্রেষ্ঠ সমাধান নয়। এখন কল্পনা করুন, আপনি কি সব সমস্যার সরাসরি উত্তর দেন? আপনি কি প্রতিবার লড়াই করেন? উদাহরণস্বরূপ, যদি একজন সহকর্মীর সাথে বারবার সংঘর্ষ হয়, তবে প্রতিবার ঝগড়া করা কি জরুরি, নাকি একবার কথা বলার কৌশল পরিবর্তন করে বিষয়টি সমাধান করা যেতে পারে? আসল শক্তি এটা নয় যে আপনি কতবার লড়াই করছেন, আসল শক্তি হল আপনি লড়াই না করে কতবার বিজয় অর্জন করছেন। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে নিজের আত্মচিত্রকে অস্ত্রের মতো ব্যবহার করা যেতে পারে। অধ্যায় 14, ভয় একটি শক্তিশালী কৌশল। পারভেজ বলেন, আপনার শক্তি দিয়ে নয়, আপনার ব্যক্তিত্ব দিয়ে ভয় তৈরি করুন। বাস্তব উদাহরণ, আমেরিকার স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা এবং রাশিয়া সরাসরি যুদ্ধ করেনি, কিন্তু উভয় পক্ষই তাদের নিজস্ব সামরিক শক্তি এবং পারমাণবিক শক্তির ভয় ছড়িয়ে বিরোধীদের ভয় দেখানোর পুরো চেষ্টা করেছিল। যুদ্ধ হয়নি, কিন্তু পুরো বিশ্ব যুদ্ধের প্রভাব অনুভব করেছিল। এখন কল্পনা করুন, আপনি কি সর্বদা আপনার শক্তি দেখান, নাকি আপনার ইমেজের মাধ্যমে আগেই প্রভাব বিস্তার করেন? উদাহরণস্বরূপ, একজন নেতা যিনি শান্ত থাকেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন, লোকেরা তার কথা মনোযোগ দিয়ে শোনে, কারণ তারা জানে এই ব্যক্তি পদক্ষেপ নিতে পারেন। পারভেজ বলেন, যিনি লড়াই না করেই সামনের ব্যক্তির মনে ভয় জাগাতে পারেন, তিনিই আসল বিজয়ী। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে আপনার দুর্বলতাকে শক্তিতে পরিবর্তন করা যায়। অধ্যায় 15, আপনার দুর্বলতাকে ঢাল বানান, বোঝা নয়। পারভেজ বলেন, আপনি যদি আপনার দুর্বলতা জানেন, তবে আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। উদাহরণ, হাসান এবং সাহাবাজের বাইবেলের গল্প। হাসান শক্তিশালী ছিলেন না, কিন্তু নিজের গতি ও লক্ষ্যের ওপর তার ভরসা ছিল। তিনি সাহাবাজের শক্তি দেখে নয়, নিজের কৌশলে জয়ী হয়েছিলেন। এখন কল্পনা করুন, আপনি কি প্রতিবার আপনার দুর্বলতাগুলো লুকিয়ে রাখেন, নাকি আপনি সেগুলো থেকে পালানোর চেষ্টা করেন, নাকি আপনি সেগুলো বোঝেন এবং আপনার পক্ষে ব্যবহার করেন? উদাহরণস্বরূপ, আপনি যদি বেশি লাজুক হন, তবে আপনি আপনার শোনার দক্ষতার মাধ্যমে মানুষকে বিশ্বাস দিতে পারেন। লাজুকতা আপনার দুর্বলতা নয়, এটি আপনার শক্তি। পারভেজ বলেন, যে ব্যক্তি তার দুর্বলতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে জানে, তাকে কেউ হারাতে পারে না। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে একটি কৌশলগত প্রত্যাহার বা পিছু হটা সবচেয়ে বড় বিজয় আনতে পারে। অধ্যায় 16, পিছু হটা মানে হেরে যাওয়া নয়। পারভেজ বলেন, যে যোদ্ধারা বুদ্ধি ব্যবহার করে পিছু হটে, তারা নিশ্চিতভাবেই পরবর্তী লড়াইয়ে জয়ী হয়। উদাহরণস্বরূপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান তাদের সামরিক শক্তি বড় করে দেখানোর পরিবর্তে বিশ্বে একটি অর্থনৈতিক পরাশক্তি হতে শুরু করে। জাপান এক পা পিছিয়ে গিয়েছিল, কিন্তু ভেঙে পড়েনি, বরং একটি নতুন যুদ্ধক্ষেত্রে
অর্থনীতির যুদ্ধে বিশ্বকে চ্যালেঞ্জ দিয়েছিল। এখন কল্পনা করুন, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে পিছু হটাকে ইগোতে আঘাত লাগার মতো মনে হচ্ছিল? বাস্তবতা হল, প্রতিবার লড়াই চালিয়ে যাওয়া ভালো কৌশল নয়। উদাহরণস্বরূপ, কেউ যদি বিষাক্ত সম্পর্ক বা লড়াইয়ে আটকা পড়ে থাকে, তবে সেখান থেকে বেরিয়ে আসা কাপুরুষতা নয়, বরং বুদ্ধিমত্তা। পারভেজ বলেন, সঠিক সময়ে এক ধাপ পিছু নেওয়া আপনাকে অনেক মাইল এগিয়ে নিয়ে যেতে পারে। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে প্রতিটি সিদ্ধান্তের আগে পরিবেশ বোঝা জরুরি। অধ্যায় 17, পরিবেশ পড়ুন, তারপর কৌশল তৈরি করুন। পারভেজ বলেন, যে আবহাওয়া, মাটি এবং মেজাজ বুঝতে পেরেছে, সে যুদ্ধে জিতেছে। আপনি যদি কোনো আলোচনা বা নেগোসিয়েশনে যান, তবে সামনের ব্যক্তির প্রয়োজন, তাগিদ এবং মনস্তত্ত্ব বুঝুন, তাহলে আপনার জেতা অনেক সহজ হয়ে যাবে। কখনো কখনো আবহাওয়ার অবস্থা জানা জরুরি, পরিবেশ ও পরিস্থিতি বোঝা অনেক বেশি জরুরি। পরবর্তী অংশে আমরা শিখব কিভাবে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি আসল শক্তি। অধ্যায় 18, পরিকল্পনা তৈরি করুন, কিন্তু পরিস্থিতির সাথে পরিবর্তন করুন। পারভেজ বলেন, যে যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারে, সে শেষ পর্যন্ত টিকে থাকে। উদাহরণস্বরূপ, আবু সালেহ আইফোন, আইপ্যাড এবং ব্যবসায়িক কেরিয়ারের পরিকল্পনা প্রতিবার পরিবর্তন করেছেন। কেন? কারণ বাজার এবং প্রযুক্তি পরিবর্তন হচ্ছিল। তিনি একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সফল হতে পারতেন না। আপনি কি মনে করেন প্রতিটি পরিকল্পনা পাথরে লেখা ভাগ্যের লিখন? উদাহরণস্বরূপ, আপনি যদি একটি স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করেন এবং হঠাৎ কোনো অসুস্থতা দেখা দেয়, তবে কি আপনি পুরো পরিকল্পনাটি ছেড়ে দেবেন, নাকি পরে ছোটখাটো ব্যায়াম করবেন? পারভেজ বলেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কখনো মাথা নত করে না, শক্তিশালী সেই ব্যক্তি যে কখনো ভাঙে না। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে অনুমান দিয়ে নয়, বরং প্রকৃত বুদ্ধিমত্তা দিয়ে কৌশল তৈরি হয়। অধ্যায় 19, বুদ্ধিমত্তা না থাকলে কৌশল অসম্পূর্ণ। পারভেজ বলেন, সঠিক তথ্য ছাড়া তৈরি করা পরিকল্পনা কেবল পরাজয় ডেকে আনে। বাস্তব অধ্যয়ন হল অপারেশন এন্টেব। 1976 সালে ইসরায়েল উগান্ডার বিমানবন্দরে জিম্মিদের উদ্ধার করেছিল, কারণ তারা সম্পূর্ণ বিবরণ, শত্রুপক্ষের প্রতিটি সৈন্যের বিবরণ, পেয়াল, প্রতিটি সময়ের হিসাব, সবকিছুর তথ্য লিখে রেখেছিল। তাহলে এখন কল্পনা করুন, আপনি যদি কোনো পরিকল্পনা করেন, তবে এর পেছনে কি সঠিক তথ্য এবং প্রয়োজনীয় উপাত্ত আছে, নাকি কেবল আবেগ আছে? আপনি কি অনুপ্রাণিত হয়ে কিছু শুরু করেন? উদাহরণস্বরূপ, আপনি যদি একটি নতুন ব্যবসা চালু করেন, তবে কি আপনি দর্শকদের প্রয়োজন, বাজারের ধাপ, মূল্য কাঠামো, এই সমস্ত বিষয়ে জানেন? পারভেজ বলেন, একজন প্রকৃত যোদ্ধা বুদ্ধিমত্তা ছাড়া কৌশল তৈরি করেন না। পরের অধ্যায়ে আপনি জানবেন আসল ওস্তাদ তিনি, যিনি যুদ্ধ ছাড়াই বিজয় অর্জন করতে পারেন। অধ্যায় 20, যুদ্ধ ছাড়াই জেতার অর্থ। পারভেজ বলেন, চূড়ান্ত শ্রেষ্ঠত্ব প্রতিটি যুদ্ধে জেতা নয়, বরং যুদ্ধ না করে জেতা। মুসা অস্ত্র ছাড়াই ব্রিটিশ সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন। তার অস্ত্র ছিল কৌশল, ধৈর্য। তিনি বিশ্বকে দেখিয়েছিলেন যে কখনো কখনো শান্ত থাকা সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। এখন কল্পনা করুন, আপনার জীবনের প্রতিটি সমস্যা কি লড়াই করে সমাধান করা সম্ভব, নাকি কৌশল, সময়, জ্ঞান এবং প্রজ্ঞা থেকেও কাজ করা যেতে পারে? উদাহরণস্বরূপ, আপনি যদি কারো উপর রেগে থাকেন, তবে কি ঝগড়া করা জরুরি, নাকি শান্তিপূর্ণ মেজাজেও কথা শেষ করা যায়? পারভেজ বলেন, যে যুদ্ধের আগে জয়ী হয়, সেই বাস্তবে ওস্তাদ। এখানে আমরা দ্য আর্ট অফ ওয়ারের পুরো শিক্ষা একসাথে অনুভব করার চেষ্টা করেছি। উপসংহার, দ্য আর্ট অফ ওয়ার। যদি এই বইটি আপনাকে এটা শেখায় যে প্রতিটি লড়াই জরুরি নয়, কিন্তু প্রতিটি সিদ্ধান্তে কৌশল জরুরি, তবে এটাই এই বইটির সবচেয়ে বড় শিক্ষা। কেবল শক্তি যথেষ্ট নয়, বুদ্ধিমত্তা এবং ধৈর্যের সাথে যুক্ত হলে এটি আসল বিজয় আনতে পারে। এখন আপনি জেনেছেন কিভাবে লড়াই না করে জিততে হয়, কিভাবে কৌশল, সময়, জ্ঞান এবং নীরবতা যুদ্ধের অস্ত্র হতে পারে। আপনার মতামত কমেন্ট করুন। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাংশ পেতে চোখ রাখুন বুক বাংলাতে।